ভিক্ষা নেওয়ার থেকে আমি আমার স্বামীর থেকে হাত পেতে যে টাকাটা নেবো সেটা আমার সব থেকে সম্মানের। আমার দেশের প্রধানমন্ত্রী তখন দেবে, তখন অবশ্যই নিতে পারবো। ভাতাই দিচ্ছেন এনারা, চাকরি এনারা কিছু দিচ্ছেন না, চাকরি দিচ্ছেন যারা কাটমানি দিতে পারছে। আজকে নারী নিরাপত্তা যদি না থাকতো তাহলে মহিলারা কি রাত 8টার পর বাইরে বেরোতে পারতো না? এই দুয়ারে সরকারের যে ক্যাম্পটা অ্যাকচুয়ালি কি শুধু সাধারণ মানুষের জন্য নাকি শুধু যারা তৃণমূল করে তাদের জন্য? এক্স-রে মেশিন খারাপ, লোকেট চ্যাটার্জি তহবিল, সাংসদ তহবিল থেকে আমরা এক্স-রের জন্য ওখানে পয়সাও দিয়েছিলাম, কিন্তু এই মন্ত্রীর জন্য ওখানে পয়সা নেওয়া হয়নি। কোনোদিনই লকেট চ্যাটার্জিকে আমরা দেখতে পারিনি। হাসপাতালে দেখুন রুগীর বেডে কুকুর শুয়ে আছে। ডলার প্রেজেন্স দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 নিয়ে আজ আমরা চলে এসেছি চন্দননগরে। চন্দননগর এমন একটা শহর যার অলিতে গলিতে আজও ছড়িয়ে রয়েছে ঐতিহ্য এবং ইতিহাস। ফরাসিদের রেখে যাওয়া ফরাসডাঙ্গা আজ চন্দননগর, আর সেই চন্দননগরে ভোটের হাওয়া কোন দিকে জানতে বুঝতে আমরা কথা বলবো এখানকার সাধারণ মানুষের সঙ্গে। দাদা, প্রথমে যেটা জানতে চাইবো যে ভোট তো দিচ্ছেন এবং ভোট দেওয়ার সময় লোকাল কিছু ইস্যু তো আমাদের মাথায় থাকে যেটার ওপর বেস করে আমরা ভোট দিই, কিন্তু এর বাইরে গিয়ে রাজ্যে এই মুহূর্তে কোন ইস্যুগুলো সব থেকে বড় ফ্যাক্টর বলে মনে করছেন যেটা মাথায় রেখে ভোট দেবেন? দেখুন, আমার কাছে যেটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে যুবদের কর্মসংস্থান। এটা সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে যে যুবরা লেখাপড়া শিখে এখনও অবধি বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেশিরভাগ যুবককেই আপনি দেখবেন ন্যায় কোনো রকম ঠিকাদারির কাজ করছে, ন্যায় কোনো রকম কারুর আন্ডারে 5,000 5,500 টাকা মাইনেতে চাকরি করছে। এটা একটা জাতির ভবিষ্যৎ হতে পারেন বা যুবদের ভবিষ্যৎ হতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে যে বিষয়টা আমার কাছে প্রথম মনে হয়েছে যে যুবদের কর্মসংস্থানটা আগে দরকার। এই দিকটা মাথায় রেখে সমস্ত মানুষকে এবারে নির্বাচনে ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। বেশ, একেবারে এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছে মানে একেবারে তরুণ প্রজন্ম, তারা রয়েছে, তাদের থেকে জানতে চাইবো কি বলবে যুবদের কর্মসংস্থান। ডেফিনেটলি সেটা তো একটা বড় ফ্যাক্টর। যখন তোমরা ভোট দেবে সেই কথাটা কতটা তোমাদের মাথায় থাকবে, বা এবারে এখনো পর্যন্ত যে ধরনের পরিষেবা পাচ্ছ এই কর্মসংস্থান কতটা বড় ফ্যাক্টর তোমাদের কাছেও? কর্মসংস্থান বলতে পশ্চিমবাংলার বুকে যারা বলছে চাকরি নেই আজকে তাদেরকে বলে দিতে চাই যে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী এবং কেন্দ্রীয় সরকার তারা নিজেই বলেছেন যে এই পশ্চিমবাংলায় বেকারত্বের সংখ্যা সব থেকে কম। সুতরাং যারা বলছে চাকরি নেই তাদেরকে আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন যে 2 কোটি চাকরি বছরে হবে, তাহলে এখন গিয়ে দাঁড়ায় 24 কোটি জনের চাকরি। সুতরাং আপনারা গিয়ে দেখুন ঘরে ঘরে ছেলেমেয়েরা এখনও অবধি বেকার, কারণ নরেন্দ্র মোদীর চাকরি তারা পায়নি। কিন্তু আমাদের সরকার কি পরিষেবা দিচ্ছে, কি কাজ করছে এবং আমাদের সরকার চাকরি দিচ্ছে কি দিচ্ছে না সেটা দেখতে গেলে আমি বলবো কলকাতা সল্টলেক চলে যেতে, কলকাতা সেক্টর 5 চলে যেতে বা নিউ টাউন চলে যেতে, কারণ সেখানে একদম স্পষ্ট তারা দেখতে পারবে ছেলেমেয়েরা চাকরি করছে কি করছে না। কলকাতার প্রসঙ্গ গেল, যদি একেবারে জেলা বা মফস্বল শহরের কথা বলি এবং এই কর্মসংস্থানের প্রসঙ্গ যেখানে আসছে, স্বাভাবিকভাবে এই বিষয়টাও সেখানে উঠে আসে। রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পে যুবসাথী সেটাও কিন্তু সংযুক্ত হয়েছে। দাদা, এই যে যুবসাথী প্রকল্প, সত্যি মনে করছেন যে এই প্রকল্প থেকে যে টাকাটা পাচ্ছে একেবারে তরুণ প্রজন্মরা, সেটা তাতে কতটা কাজ হচ্ছে তাদের? দেখুন, এই টাকাটা তো অ্যাকচুয়ালি 1,500 টাকায় যে কারোর কোনো ছাত্রর পুরো কিছু চলবে বা পুরো খরচাটা সেটার জন্য নয়। এটা টাকাটা দেওয়া একটাই কারণে যে কিছু হেল্প করা, যে ছাত্ররা বই খাতা বা যে কোনো পরীক্ষামূলক ফর্ম ফিল আপ করুক বা কিছু কলকাতা ডেলি যাতায়াতের জন্য কিছু খরচা লাগে, এবং সেইগুলোর জন্যই যুব সমাজকে সাধারণত এই 1,500 টাকা মূল্যে, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের যুবদের ভাতা হিসেবে দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওনারা যে হিসেবে দেখছেন সেটা সেই হিসেবের জিনিসটা নয়। এটা অ্যাকচুয়ালি যুব সমাজকে একটা সাহায্য করা, যার জন্যই এই আমাদের মমতা ব্যানার্জি সরকার, অভিষেক ব্যানার্জি সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে এই 1,500 টাকা করে যুবদের দিলে তাদের কিছুটা অন্তত হেল্প হতে পারে, সাহায্য হতে পারে। আপনার কাছে জানতে চাইবো দাদা, বাড়িতে নিশ্চয়ই ভাই বোন বা ছেলে মেয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে সত্যি যখন তাদের সঙ্গে কথা বলছেন কি বলছেন? চাকরি পাচ্ছে তারা বা কতটা সমস্যায় পড়তে হচ্ছে নাকি খুশি, কি বলছেন? দেখুন, আপনারা তো টিভির পর্দায় আপনার মিডিয়ারা দেখিয়েছে যোগ্য ব্যক্তিদের চাকরি নেই, অযোগ্য ব্যক্তিদের চাকরি। আজকে দেখেছেন কত হাজার লাখ লোকের চাকরি চলে গেছে, এবং যারা যোগ্য ব্যক্তি তারা ঘরে বসে রয়েছে, তাদের চাকরির কোনো ইয়ে নেই।
এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে চাকরি আমরা দিচ্ছি বা ভাতা দিচ্ছি, ভাতাই দিচ্ছেন এনারা, চাকরি এনারা কিছু দিচ্ছেন না। চাকরি দিচ্ছেন যারা কাটমানি দিতে পারছে তাদের চাকরি হয়েছে। আপনার পরিবারের স্ত্রী, মা বা বোন লক্ষ্মীর ভাণ্ডার পান? না, আমাদের কোনো লক্ষ্মী ভাণ্ডার নেই। আপনি? না, আমরা নিই না। আপনারা নিচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার। এবং এই যে রাজ্যের যে উন্নয়নমূলক প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে সেটাতে সত্যি মানে পুরো খরচ না উঠলেও হাতে যে লিকুইড ক্যাশটা আসছে তাতে তাদের সুবিধা হচ্ছে। আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা সাধারণত হাউসওয়াইফ, রাজনীতির সাথে যুক্ত ঠিকই। আমার নিজস্ব ব্যক্তিগত এটা ধারণা যে 1,500 টাকা একটা মানুষের কখনো সংসার চলতে পারে না। আর আমি নিজে একজন এসি সম্প্রদায়ের মানুষ। আমি হয়তো আজকে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করলে হয়তো আজকে অনেক টাকা পেতাম, কিন্তু আমি মনে করি যেটা ভিক্ষা নেওয়ার থেকে আমি আমার স্বামীর থেকে হাত পেতে যে টাকাটা নেবো সেটা আমার সবথেকে সম্মানের। আমি ভিক্ষা জিনিসটা পছন্দ করি না, তার থেকে আমি আমার স্বামীর থেকে হাত পেতে বিজেপি তারা প্রতিশ্রুতি দিচ্ছে ক্ষমতায় আসলে পরে 3,000 টাকা করে তারা দেবে, নেবেন? হ্যাঁ, তখন নেব। আমার দেশের প্রধানমন্ত্রী তখন দেবে, তখন অবশ্যই নিতে পারবো। তাহলে মুখ্যমন্ত্রী দিচ্ছে, নিচ্ছেন না কেন? মুখ্যমন্ত্রী দিচ্ছে, নিতে পারছি না কেন? দেখুন, আমরা অনেক সুযোগ সুবিধার জন্য অনেক জায়গায় যখন গেছি তখন বলা হয়েছে, ক্যামেরা আমাদের দিকে ফোকাস করা হয়েছে যে এরা বিজেপি করে, কিন্তু দুয়ারে সরকারের এসছে। আমি একটা বলি, আমার ছেলে শিডিউল কাস্ট, আমরা শিডিউল কাস্ট, আমার ছেলে শিডিউল কাস্টের ফর্মের জন্য আমি একটা দুয়ারে সরকারের ক্যাম্পে গেছিলাম। সেখানে সব ক্যামেরা আমার দিকে, যে দেখুন বিজেপির একজন, আমি তখন মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম, যে বিজেপির একজন লোক আজকে দুয়ারে সরকারে এসছে, কী জন্য এসছে, কী কারণে এসছে, আর কি তাদের ফোকাস আমাদের দিকে, চারিদিকে এটা লটে গেল যে বিজেপির একজন দুয়ারে সরকার এসছে। তাহলে কি এই দুয়ারে সরকারের যে ক্যাম্পটা অ্যাকচুয়ালি কি শুধু সাধারণ মানুষের জন্য, নাকি শুধু যারা তৃণমূল করে তাদের জন্য? বেশ, উত্তর নেব। কি বলবেন দাদা? এবার উনি যেটা বললেন যে 1,500 টাকাটা ভিক্ষা দেওয়া হচ্ছে, এবং বিজেপি, যেহেতু উনি বিজেপি করেন, উনি ওটা ভিক্ষা হিসেবে নেবেন না। আর উনি আরেকটা কথা বললেন যে অ্যাজ আ বিজেপি সাপোর্টার ওনার দিকে সব ক্যামেরা ফোকাস হয়েছিল। আমি বলবো ওটা হয়তো উনি মানে অ্যাট্রাক্ট করেছিলেন ক্যামেরাম্যানকে অথবা ওখানকার পাবলিককে, তাই হয়তো ফোকাস হয়েছিল। অ্যান্ড মমতা ব্যানার্জি এই যে 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, 1,500 টাকা যুবসাথী দিচ্ছে, এটা অলরেডি আমরা অনেকবারই অনেক জায়গায় প্রচারে ক্লিয়ার করেছি যে যুবসাথীর যে টাকাটা আমাদের যে যুবদের দেওয়া হচ্ছে, একটা পুলিশের ফর্ম ফিল আপ করি, যে কোনো সরকারি চাকরির জন্য আমরা ফর্ম ফিল আপ করি, যে কোনো চাকরির জন্য আমরা ফর্ম ফিল 100, 150, 200 টাকা আমাদের লাগে। আমরা এখান থেকে সেক্টর 5 যাবো, নিউটাউন যাবো, যেখানেই যাবো একটা ইন্টারভিউ দিতে আমাদের একটা ট্রেন ভাড়া, আমাদের একটা বাস ভাড়া আমাদের লাগে। সেটা আমরা ধরুন মা বাবার থেকে সবাই চাইতে পারে না, সবার হয়তো মা বাবার ক্ষমতা হয় না সেটা দেওয়ার। এবং মমতা ব্যানার্জি যখন এটা দিচ্ছে, আমরা এটা নিয়ে অনেক খুশি। অ্যান্ড আমাদের এটা মানে এই যে কর্মস্থলে গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য, এটা আমাদের আপনারা মনে করছেন সেক্ষেত্রে সুবিধা হচ্ছে? একেবারে ইয়াং ক্রাউড রয়েছে আমার সঙ্গে। আমি একটু নারী নিরাপত্তার বিষয়টা নিয়ে জানতে চাইবো যে কলেজে পড়ছো এখনো পর্যন্ত, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যেতে হচ্ছে, কাজের জন্য যেতে হচ্ছে, কতটা সিকিউর ফিল করো? অবশ্যই 100% সিকিউর। এখানে আমি তো বলছি যে কলকাতা সবথেকে সেফেস্ট প্লেস হিসেবে ঘোষিত হয়েছে। এবং আমরা জানি যে যখন কলকাতা, আমরা দেখেছি যে মেয়েরা যখন রাত 1টা, 2টোর সময়, 3টের সময় অফিস থেকে ফিরছে, বা নাইট শিফট যাদের থাকে মহিলাদের, তারা নাইট শিফট করছে। এবং এই চন্দননগরে আমি বলতে পারি, এই চন্দননগরে যদি আপনি রাত 2টো, 3টের সময়তেও আসেন, গঙ্গার ধারে প্রচুর মানুষের ভিড় দেখবেন। আজকে নারী নিরাপত্তা যদি না থাকতো, তাহলে মহিলারা কি রাত 8টার পর বাইরে বেরোতে পারতো না? রাত 8টা কেন, রাত 12টা, 1টার সময় মহিলারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর সেখানে গিয়ে দেখছি আমরা মণিপুর থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে বিভিন্ন রাজ্য, সেখানে গিয়ে নারীরা যখন আগুনে জ্বলছে, ধর্ষিত হচ্ছে, একটা 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তাহলে আজকে আমাদের রাজ্য, আমাদের পশ্চিমবাংলা, আমাদের চন্দননগর যথেষ্ট সেফ প্লেস, এবং মহিলাদের জন্য অনেক সেফটি। আরজি কর নিয়ে যে ঘটনা, সেখানে শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশ প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদে পা মিলিয়েছিলে? অবশ্যই। দেখুন, আরজি কর যে কাণ্ড হয়েছিল, যেখানে অভয়ার বিচারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সর্বপ্রথম তিনি মহিলাদের সঙ্গে নিয়ে এবং সারা কলকাতাবাসী, সারা পশ্চিমবাংলাবাসীকে সঙ্গে নিয়ে তিনি পা মিলিয়েছিলেন কলকাতার রাজপথে। তার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটি অপরাজিতা বিল পাশ করার কথা বলেছিলেন, যেখানে সেই বিলটি পাশ করা হলে যে ধর্ষণ করবে, হ্যাঁ,
তাকে শাস্তি দেওয়া হবে, কঠোর থেকে কঠোরতম তার শাস্তি ফাঁসি হবে। আমরা দেখেছি সেই অপরাজিতা বিলটি নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা সিগনেচারের জন্য পাশ হতে পারেনি, সেটার দাবিতেও আমরা রাস্তায় চলে যাব। আরজি করের ঘটনা, প্রতিবাদে পা মিলিয়েছিলেন? মিলিয়েছিলাম। প্রতিবাদে পা মেলানো হয়েছে। আরজি করের যে অভয়া বোন, সে একজন ডাক্তার। আমাদের জ্বর থেকে, সর্দি কাশি থেকে, একটা মাথা যন্ত্রণার ওষুধ খেতে গেলেও একজন ডাক্তারের কাছে যেতে হয়। আজকে সেই আরজি করের বোন, সেই অভয়া বোন সুরক্ষিত নয়। সেই তার শরীরটা নিয়ে ছিনিমিনি খেলে, এমনকি সে মারা যাওয়ার পরেও তার বডিটাকে নিয়ে পর্যন্ত ছিনিমিনি খেলা হয়েছে। আমি আরজি কর ভুলে গেলাম। আরজি কর নয়, আরজি কর হয়েছে, অভয়া বোন কোনো রকম তার কোনো বিচার হয়নি। আমাদের চন্দননগর হাসপাতালে 6 মাস আগে একটা কেস এসেছিল, তারকেশ্বর থেকে একজন এসেছিল, 3 বছরের শিশুকন্যা। তার লাইন ধারে তারা শুয়ে থাকে, তাদের লাইন ধারের বস্তিটা উচ্ছেদ করা হয়েছিল, তার ঠাকুমার সঙ্গে সে শুয়েছিল। ওখানকার কিছু দুষ্কৃতীরা সেই 3 বছরের বাচ্চা মেয়েটাকে, যে কিছুই জানে না, সে হয়তো সেই সময় মায়ের দুধ খেয়ে হয়তো সেই সময় তার দিন কাটে, সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। তারকেশ্বর থানায় যখন তাকে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে চন্দননগর হসপিটাল রেফার করা হয়। মেয়েটিকে যখন রাত্রি 12:30 এখানে নিয়ে আসা হয়, তখনও পর্যন্ত সেই 3.5 বছরের শিশুকন্যার প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হয়, 6খানা সেলাই পড়ে। সেটা আমরা নিজের একদমই। চোখে দাঁড়িয়ে সেটা করা। দাদা, একটা বিষয় জানতে চাইবো যে চন্দননগরের উন্নয়নের প্রসঙ্গে একটু আসি, যে কতটা উন্নয়ন হয়েছে যদি আমরা 10 বছর বা 15 বছর আগের চন্দননগরের সঙ্গে তুলনা করতে চাই। বিধায়কের কাজে কতটা খুশি? দেখুন, চন্দননগর হাসপাতালের কথা বলি। এই হাসপাতালে কারে যায়? আজ একটা টোটো চালক, আজ একটা রং মিস্ত্রি, ছোটোখাটো যারা কাজ করছে, তারা হাসপাতালে ট্রিটমেন্ট করতে যায়। আমি অন ক্যামেরার সামনে এখানে বলছি, এখনই আপনারা ক্যামেরা নিয়ে যান হাসপাতালে, দেখুন রুগীর বেডে কুকুর শুয়ে আছে, এমার্জেন্সিতে কুকুর শুয়ে আছে, এমার্জেন্সিতে কুকুর চলাফেরা করছে। এবং কিছুদিন আগেকার ঘটনা বলি, যে এখানকার বড় বাজারে একটা লিফট সারাতে গিয়ে একজন পড়ে গেছিলো লিফট থেকে, তাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা শোচনীয় ছিল। ওখানে আধ ঘন্টা অবধি তাকে এমার্জেন্সিতে ফেলে রাখা হয়েছিল। এবং এটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে তার মাথা থেকে রক্ত ঝরে পড়ছে, একটা কুকুর এমার্জেন্সির মধ্যে রক্ত। বুঝেছি, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিছু অভিযোগ রয়েছে, কিছু যে পরিষেবা তারা পাচ্ছেন তাতে সন্তুষ্ট না। সত্যি স্বাস্থ্য পরিষেবার কি এইরকম অবস্থা, কি বলবেন? চন্দননগর হাসপাতালের ক্ষেত্রে বলছি। আমার মনে হয় না এতটাও খারাপ ছিল, কারণ আমরা বিগত 34 বছরের শাসন দেখেছি এবং সেই সময়ের থেকে আমরা ছোট থেকে চন্দননগরেরই মানুষ হয়েছি এবং চন্দননগরেই ব্রন অ্যান্ড বট আপ হয়েছি। তো সেখান থেকে 34 বছরের বিগত যা পরিস্থিতি ছিল এবং বর্তমান দিনে যা পরিস্থিতিতে এসছে, সেটা হিউজ ডিফারেন্সে এবং হিউজ পরিবর্তন একটা এসছে। এবং একটা জিনিস যেটা একদম তলানিতে পড়েছিল, সেখান থেকে তুলতে একটু টাইম লাগে। আমি এখনই বলছি না যে পুরো পরিষেবাই এখনই যথেষ্ট পাওয়া যাচ্ছে বা কিছু। এবং আপনি এটা খেয়াল করে দেখবেন, যখন এর আগের সরকারের আমলে হাসপাতালে আমরা যেতাম চিকিৎসার জন্য, তখন কোনো ডাক্তারই পাওয়া যেত না। এবং সেখান থেকে ডে বাই ডে এই চন্দননগর হাসপাতাল বলুন বা আমাদের জেলার সমস্ত রকম হাসপাতাল বলুন, এবং বিভিন্ন রকম পরিষেবা, যেটা আপনি একটা কোনো প্রাইভেট নার্সিংহোমে করতে গেলে অনেক কটা টাকার প্রয়োজন, যেখানে সাধারণ সবার পক্ষে সম্ভব নয়, সেটা বিভিন্ন রকম পরিষেবা সেখান থেকে পাওয়া যায়। তো এটা একটা বিরোধীদের, আমার কিছু বলার নেই, বিরোধীদের বক্তব্য ওনারা বলতেই পারেন, ওনাদের বক্তব্য রাখতেই পারেন। তবে আমার মনে হয় ওনারা যদি বিগত তার আগের সরকারের হাসপাতাল দেখেন এবং আমাদের যে সরকার আসার পরে অর্থাৎ আপনারা বলছেন সন্তুষ্ট। আমি একটু আপনার কাছে জানতে চাইবো দাদা, এলাকার বিধায়ক কোনো রকম সমস্যা, সুযোগ, সুবিধা অসুবিধায় তার দেখা পান? আমরা দেখি মুখ্যমন্ত্রীর সঙ্গে সবসময় তাকে দেখি মঞ্চে। এলাকার সমস্যা সমাধানে তিনি কতটা অগ্রণী ভূমিকা নেন? উনি আমাদের এলাকায় মোটামুটি যা সমস্যার সমাধান সমস্যা যা ছিল, সেগুলো মোটামুটি এত বছর উনি রয়েছেন, এত বছরে যতটা পেরেছেন মুখ্যমন্ত্রীর সহায়তার মাধ্যমে উনি চেষ্টা করেছেন মিটিয়ে দেওয়ার। 100% হয়তো সবসময় করা সম্ভব হয় না, কিন্তু 90% মতো তিনি কমপ্লিট করেছেন এবং ওনার সাথে আমরা সবসময়তেই দেখতে পাই উনি খুবভাবেই সাহায্য করেন। আপনারা যদি বিধায়ক অফিসে যান, যখনই দরকার পড়ে ওনার সাহায্য আমরা পেয়ে থাকি। কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনো রকম অভিযোগ থাকলে বা এলাকার কিছু উন্নয়ন পরিষেবার ক্ষেত্রে দেখা পান বিধায়ক? দেখুন, আমি একটা কথা বলি, আমি কোনো ব্যক্তিগত কুৎসা করতে পছন্দ করি না, কিন্তু পরিষেবা বলতে যেটা বোঝায়, পরিষেবা বলতে সাধারণ মানুষের যে সুযোগ সুবিধে, শিক্ষা, স্বাস্থ্য,
আপনি চন্দননগর স্কুলগুলোর অবস্থা একটু খোঁজ নিন, অনেক স্কুল প্রায় বন্ধের দিকে। রক্ষিত স্কুল কাছেই আছে, সেখানে টিচার নেই, অর্ধেক স্কুলের টিচিং স্টাফ থাকে না। এই বিষয়গুলো একটা মানে সুস্থ নাগরিকের জন্যে কতটা নিরাপদ, যেখান থেকে মানুষের শিক্ষা হচ্ছে মানে আমাদের যুব সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, সেই শিক্ষার আজকে এই অবস্থা। স্বাস্থ্যকেন্দ্র, একটু আগেই উনি বললেন স্বাস্থ্যকেন্দ্রের কথা, চন্দননগর হসপিটাল থেকে আরম্ভ করে যে কটা স্বাস্থ্যকেন্দ্র আছে প্রত্যেকটাতে নাই মেডিসিন নেই, নাই সেই লেভেলের ডাক্তার নেই। এই পরিষেবার ব্যাপারটা আগে মানুষ বোঝে, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্ম, এই তিনটে জায়গাতেই ভেঙে পড়েছে। তা আমার বক্তব্য এইখানেই যে এই পরিষেবা, ন্যূনতম পরিষেবাটুকু মানুষ আশা করতে পারে। সেই আরেকটা কথা দিদি, আরেকটা কথা, হাসপাতালের কথা বলছেন না এনারা, বড় বড় কথা বলছেন হাসপাতালের ব্যাপারে। মন্ত্রী সুপার স্পেশালিটি হাসপাতাল নাম দিয়েছেন, সুপার বলে কিছু আছে ওখানে? এখনই বলছি, আপনি যান, এক্স রে বন্ধ। বাইরে থেকে এই গরিব মানুষরা 500 টাকা 1000 টাকা দিয়ে কোথা থেকে এক্স রে করাবে? এক্স রে মেশিন খারাপ, এবং আমরা লকেট চ্যাটার্জি তহবিল, সাংসদ তহবিল থেকে আমরা এক্স রের জন্য ওখানে পয়সাও দিয়েছিলাম, কিন্তু এই মন্ত্রীর জন্য ওখানে পয়সা নেওয়া হয়নি। কেন? কেন? যদি এই পাবলিক বঞ্চিত হচ্ছে কেন, কিসের জন্য? আজকে সাংসদ তহবিল থেকে তো পয়সা দেওয়া হয়েছিল, তখন কেন এক্স রে মেশিন ইউজ করা হয়নি? এখন এক্স রে মেশিনের জন্য কেন এই গরিব লোককে বাইরে 500-1000 টাকা দিয়ে খরচা করে এক্স রে নিতে হবে একটা সরকারি হাসপাতাল? একটা বিষয় জানবো, এই যে বিরোধীরা সবসময় বলেন যে ডাবল ইঞ্জিন সরকার হলে অনেক বেশি পরিষেবা, অনেক বেশি উন্নয়ন, একেবারে চন্দননগরের মানুষ হিসাবে, তরুণ প্রজন্মর একজন মানে বক্তা হিসাবে কি মনে হচ্ছে? দেখুন, উনি যে চন্দননগর হাসপাতাল নিয়ে এত কথা বলছেন আমি জানি না। আমি নিজে চন্দননগর হাসপাতালে জন্মেছি এবং এই চন্দননগরে আমার মতো আরও যারা রয়েছে তারা বেশিরভাগ মানুষই চন্দননগরে হাসপাতালে জন্মেছে। এবং আমি এটা বলতে চাই যে আজকে উনি চন্দননগর হাসপাতাল নিয়ে যেটা বলছে, আপনারা এখান থেকে ডিরেক্ট চন্দননগর হাসপাতালে যাবেন এবং দেখবেন কত মানুষ পরিষেবা পাচ্ছে প্রতিদিন। ওখানে অর্থোপেডিক থেকে শুরু করে প্রত্যেকটা ডাক্তার, সার্জন থেকে শুরু করে সবাই আছে। এবং আমাদের মানে যত রাতই হোক না কেন, আমি পরশুদিনের একটা ঘটনা বলছি। রাত 2টোর সময় আমি গিয়ে, আমার বোন হাসপাতালে ভর্তি, ওর কিডনিতে স্টোন হয়েছে, তো ওটা অপারেশন হচ্ছে। আমি বিগত পরশুদিন আমি রাত 2টোর সময় গিয়ে আমি রক্ত নিয়ে এসেছি। জাস্ট 5 মিনিট আমাকে দাঁড়াতে হয়েছে, আমি রক্ত পেয়ে গেছি। ডাবল ইঞ্জিনের সরকার হলে কি অনেক বেশি পরিষেবা, অনেক বেশি উন্নয়ন এমন মনে করো? ওনাদের তো সাংসদ ছিল এবং ওনাদের সাংসদকে আমাবস্যার চাঁদ ছাড়া চন্দননগরবাসী কিছুই বলে না, কারণ আমাবস্যায় যখন আমরা চাঁদ দেখতে পাই ঠিক সেরকম ওনাকেও আমরা দেখতে পেতাম না। আজকে চন্দননগরের কোনো মানুষ মারা গেলে তো দূরে থাক, চন্দননগরে কোনো রক্তদান শিবির থেকে শুরু করে কোনো খেলার প্রতিযোগিতা থেকে শুরু করে কোনো দিনই লকেট চ্যাটার্জিকে আমরা দেখতে পারিনি। এবং সেটা আমাদের লোকসভা নির্বাচন যখন হলো 2024-এ, তখন এই চন্দননগরবাসী থেকে শুরু করে এই চন্দননগর বিধানসভা থেকে শুরু করে গোটা হুগলি জেলা দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যে লকেট চ্যাটার্জি কোনো কাজ করেনি, তাই লকেট চ্যাটার্জি হেরে গেছে। আমাদের সাংসদ এখন রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি এখন আমাদের জন্য কাজ করছে এবং নিশ্চিতভাবে চন্দননগরের মাননীয় বিধায়ক ইন্দ্রনীল সেন মহাশয়ের নেতৃত্বে বিগত 10 বছরে যে কাজ হয়েছে সেই কাজ নিয়ে আপনার যদি কোনো সন্দেহ থাকে, আপনি যে কোনো সাধারণ মানুষ, আজকে চন্দননগর স্ট্যান্ডে আপনি আছেন, এখানে চন্দননগর কলেজ আছে সামনে, যে কোনো জায়গায় আপনি গিয়ে জিজ্ঞেস করুন চন্দননগর স্ট্যান্ডের উন্নয়ন, আজকে রাস্তাঘাট, আজকে রাস্তার ওপর হাইমাস আলো থেকে শুরু করে আজকে ফ্লাইওভার থেকে শুরু করে চন্দননগরের যা উন্নয়ন হয়েছে সেটা বাংলার মানুষ ছেড়ে দিন, চন্দননগরবাসী আপনাকে বলবে। একদম এই প্রশ্নের উত্তর নেব। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে ডাবল ইঞ্জিন সরকার নয়, আসামের ক্ষেত্রে বলুন, ওড়িশার ক্ষেত্রে বলুন, সেখানে যে উন্নয়ন হয়েছে এখানে বা বাংলার ক্ষেত্রে সেই একই রকম উন্নয়ন পান? উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে থাকে, সবসময় দেখাই যায়, একদম রাস্তার মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে। আপনি যেখানে যাবেন সেখানেই শুধু উন্নয়ন। রাস্তা গর্ত হয়ে রয়েছে, রাস্তার চাকা সেখানে ঢুকে যাচ্ছে, সেখানে কেউ মুখ তুবড়ে পড়ে যাচ্ছে। যেমন কোকিল ডাকলে বোঝা যায় যে বসন্ত এসে গেছে, তেমন রাস্তা হওয়া দেখলে বোঝা যায় যে ভোট এসে গেছে। ভোট এসে গেছে মানে সব জায়গায় দেখবেন পিচ পড়ে গেছে, পাথর পড়ে গেছে, রাস্তা হওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের চন্দননগরের উন্নয়ন। একদম রাস্তার তেমাথা থেকে শুরু করে আপনি যত দূর এগোবেন শুধু উন্নয়ন আর উন্নয়ন, একদম মাথা তুলে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে, আর রাস্তার গর্ততে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। দিদি ম্যাডাম বললেন না, আমি অ্যাকসেপ্ট করছি, এখনই হাসপাতালে যান, যদি ওখানে এক্স রে মেশিন থাকে আমি পার্টি করা ছেড়ে দেবো।
পার্টি করা ছেড়ে দেবো, এক্সরে মেশিন যদি ওখানে তাই চালু নয়। আমি একটা কথা বলছি, আজকে চন্দননগরের উন্নয়নে দিয়ে এত বড় কথা বলছে, আজকে আমরা গোটা পশ্চিমবাংলাবাসী জানি যে চন্দননগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, এবং এই জগদ্ধাত্রী পুজোয় দশমীর দিন কারেন্ট যেত, আমরা জানি কারেন্টের সমস্যা হতো কারণ ভাসানের জন্য, কিন্তু আমাদের বিধায়ক, আমাদের এবারের প্রার্থী এবং প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন মহাশয়ের নেতৃত্বে চন্দননগরে আর কারেন্ট যায় না, জলের অসুবিধা হয় না। দশমীর দিন প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কারেন্ট থাকে এবং জলও থাকে, আমরা সারাদিন 24 ঘন্টা জলটা পাই। তাই চন্দননগরের উন্নয়নের কথা চন্দননগরবাসী বলবে। আর কি কি পরিষেবা চাইছেন, মানে এবার যিনিই জিতবেন, যিনিই বিধায়ক হবেন, তার জন্য চন্দননগরের মানুষ হিসাবে ঠিক কী দাবি থাকবে? চন্দননগরের মানুষ হিসাবে আমার কাছে একটাই দাবি থাকবে এবং বিরোধীদের সবাইকে আহ্বান জানাবো আমাদের এই উন্নয়নে আমাদের বিধায়কের হাত শক্ত করার জন্য। এবং তিনি বিগত 10 বছর ধরে তিনি যা উন্নয়ন করেছেন তার রেজাল্ট হচ্ছে তার ফলাফল। এবং প্রথমবার যখন উনি বিধায়ক হিসেবে আসেন এবং তখন যা রেজাল্ট ছিল এবং দ্বিতীয়বার আসার পরে এবং সেই রেজাল্ট 1 নয় 2 নয়, কিন্তু আমরা দেখেছি 15 থেকে 16 গুণ সেই রেজাল্টের ফলাফলে আমূল পরিবর্তন এসেছে। তো এখানে উন্নয়নের কথা বিরোধী পক্ষদের কথা শুনে বা কিছু করে আমাদের কান দিয়ে বা আমাদের ফোকাস নষ্ট করার কোনো মানে হয় না। আমাদের উন্নয়ন, আমাদের ফলাফল, ভোটের ফলাফল, যেটা বিগত দিনে মানুষ 2 বছর 10 বছর ধরে দেখিয়ে দিয়েছে ইন্দ্রনীল সেন মহাশয় আমাদের জন্য চন্দননগর বিধানসভায় কি করেছেন এবং কি করবেন আগামী দিনে। আমি আপনার কাছে জানতে চাইবো যে যিনিই জিতুক, বিধায়কের কাছে একেবারে চন্দননগরের জন্য কি দাবি থাকবে, কি প্রস্তাব? আমরা যে মন্ত্রী মহাশয়কে দেখছি বা বর্তমান যিনি বিধায়ক, তিনি যে চন্দননগরের ঐতিহ্য যেটা শোভাযাত্রা, সেটাকে পরিকল্পিতভাবে যেভাবে নষ্ট করার পরিকল্পনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কার্নিভাল করার যে ইচ্ছা, সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের প্রথম কাজ থাকবে যে চন্দননগরের শোভাযাত্রা যেন শোভাযাত্রাই থাকে, এখানে যেন কোনো কার্নিভাল যেরকম কলকাতায় প্রচলিত হয়েছে সেটার যেন কোনো প্রবেশ না ঘটে। এটা আমাদের বিধায়কের হয়ে প্রথম কাজ, এটা আমাদের থাকবে। সবশেষে যেটা জানতে চাইবো যে চন্দননগরের হাওয়া কোন দিকে? দাদা, চন্দননগরের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। চন্দননগরে এবারে পরিবর্তন হবে, কারণ 15 বছর ধরে যে অপশাসন, অপদার্থতা মানুষ দেখেছেন এবং চন্দননগরে যে থ্রেট কালচার চলছে, মানুষ সেই থ্রেট কালচারের বিরুদ্ধে আছে। মানুষ পরিবর্তন চাইছে। তৃণমূল কংগ্রেস একটা স্লোগান তুলছে, চারিদিকে সাদা নীল, চন্দননগরে ইন্দ্রনীল। আসলে এই সাদা নীল রঙের পিছনে 15 বছরের যে ব্যর্থতা, 15 বছরের জঙ্গলরাজকে এরা চাপা দিতে চাইছে। তাই আমরা বলছি ওরা একটা কাজই ভালো করেছে, চারিদিকে সাদা নীল করেছে, চারিদিকে সাদা নীল, চন্দননগরে আর নয় ইন্দ্রনীল। বলতে চাইছি যে বর্তমানের পরিস্থিতি পশ্চিমবাংলার মধ্যে উনি যিনি বললেন যে বিজলি উৎপাদন যখন আগের সেন্ট্রালের যখন 17 বছর সরকার ছিল খুবই কম হতো, 2 লক্ষ মেগাওয়াট হতো। এখন প্রধানমন্ত্রী 10 বছরের মধ্যে আসার পর সেটা 4 লক্ষ মেগাওয়াট হয়েছে। তার কারণে এখন লোডশেডিং হয় না, কোনো রাজ্য লোডশেডিং হয় না। এটা প্রধানমন্ত্রীর অনেক বড় সফলতা। এবং এর ছাড়াও যে 13 কোটি গ্যাস কানেকশন ছিল সারা ভারতবর্ষের মধ্যে, উজ্জ্বলা যোজনা আসার পর সেটা 33 কোটি হয়ে গেছে। এবং উনি বাংলার নারীদের সুরক্ষা নিয়ে কথা বলেছেন। তার প্রতি বলি, আরজিকর যে ঘটনাটা হয়েছে, মহিলার প্রতি তার এগেনস্টে যে লয়ারটা দাঁড়িয়েছিল, আজকে তৃণমূল থেকেই সেই এখন বিধানসভা থেকে হয়ে আজকে মানে সাংসদ হয়ে গেছেন রাজ্যসভা থেকে। আপনার কাছে জানতে চাইবো সবশেষে যে 4 মে চন্দননগরের ফলাফল কি হতে চলেছে, ভোটের হাওয়া কোন দিকে? এত বছর পরপর যেটা হয়ে এসেছে সেটাই হবে। ইন্দ্রনীল সেন আবার জিতবে, বিপুল ভোটে জিতবে। আপনি 4 মে নয়, তার 3 দিন পরে এসে এখানে দাঁড়িয়ে আবার এই অনুষ্ঠান করবেন, আপনাকে আমি বলে দেবো আগেবারে যাতে ভোটে তার থেকে 3 থেকে 5 হাজার ভোট আরও পাবে বেশি। এবারে চন্দননগর থেকে ইন্দ্রনীল সেন মহাশয় হ্যাটট্রিক করবে। কারণ আমি একটা কথা বলি, আমাদের যেদিনকে মনোনয়নপত্র প্রার্থী জমা দিতে যাচ্ছিলেন এবং সেদিনকে আমাদের চন্দননগর থেকে যে র্যালি হয়, যখন সেই র্যালির মাথায় এসে দাঁড়ায় এসডি অফিসের সামনে, তখন সেই র্যালির লেজ সবেমাত্র জ্যোতির মোড় ক্রস করেছে। তাই সেদিনকে আমরা প্রমাণ পেয়ে গেছি চন্দননগরে সবুজের ঝড় উঠে গেছে। 4 মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আমরা 1টার পর 4টের পর থেকে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে ডিজে বাজাবো। অর্থাৎ চন্দননগরের একাংশ মানুষ বলছেন যে সবুজের ঝড় উঠে গেছে এবং 4 মে সেদিকেই কিন্তু চন্দননগরের মানুষ তারা কিন্তু তাদের মতামত জানাতে চলেছে। আর আরেক পক্ষ তাদের দাবি যে না, পরিবর্তন আসতে চলেছে। তবে শেষ পর্যন্ত কি হবে, শেষ হাসি কে হাসবে, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত ফলাফলের দিকে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে অর্পিতা দাওয়াল।